হামে একদিনে সর্বোচ্চ মৃত্যু, 24 ঘন্টায় মারা গেছে 17 শিশু। রোগীর চাপ সামলাতে ক্যাম্প হাসপাতাল, বাড়ানো হচ্ছে আইসিইউ। আগের পোশাক ফিরছে পুলিশ, খাকি থাকছে প্যান্টের রং, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা স্বস্তিদায়ক করতে উদ্যোগ নিচ্ছে সরকার। সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে সড়ক মহাসড়ক। ঈদযাত্রা নির্বিঘ্ন করার প্রস্তুতি, নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকতায় আনতে কাজ করবেন আশা মির্জা ফখরুলের। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 200 আসন নিয়ে জয়ের পথে বিজেপি। 90টি আসনে এগিয়ে তৃণমূল, কারসাজির অভিযোগ মমতার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে আরও 17 শিশুর। ভাইরাসের প্রাদুর্ভাবের পর এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি। নতুন করে শনাক্ত হয়েছে 1456 শিশু। এদিকে লক্ষ্যমাত্রার 86% শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জানান, জটিল রোগীদের চিকিৎসায় আইসিইউ বৃদ্ধির পাশাপাশি অস্থায়ী ক্যাম্প হাসপাতাল স্থাপন করা হয়েছে। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের সময় হামসহ বিভিন্ন রোগের ভ্যাকসিন কেনা স্থগিত থাকায় গেল 2 মাসে উদ্বেগজনক হারে বেড়েছে হামের প্রকোপ, থামছে না মৃত্যু। হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা, আইসিইউ সুবিধা পাচ্ছে না জটিল রোগীরা। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি চালাচ্ছে সরকার। সংক্রমণ পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসবে বলে আশা স্বাস্থ্যমন্ত্রীর। 86% কভার করেছি টার্গেটেড ভ্যাকসিনেশন। আর ধরুন আরও 4-5 দিন লাগবে আমাদের 100% কাভারেজ হওয়ার পরে। ইউ হ্যাভ টু গিভ মি 3 উইকস টাইম অ্যান্টিবডিটা ফর্ম হবে। তো আমরা যখন থেকে স্টার্ট করেছি 20 তারিখ থেকে 30 জেলা, ওইখান থেকে কিন্তু এখন হামের রুগী আসতেছে না বললেই চলে। 12 তারিখে যেটা দিয়েছি ওইটা অনেক কমে গেছে। পরে যেটা বিশেষ শুরু করেছে, এখানে একটা বিরাট গ্রুপ রয়ে গেছে যেটা আনভ্যাকসিনেটেড, ওইখান থেকে রুগীগুলি এখন বেশি আসতেছে। তা আশা করি 4-5 দিন, এই জন্য বললাম যে আমাদের 3 উইকস টাইম পেলে অ্যান্টিবডিটা ফর্ম করবে। গুরুতর অসুস্থ শিশুদের সুচিকিৎসায় আইসিইউ সেবা বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। মোস্ট কেসে দেখা যায় অসুখটা হওয়ার পরে বাড়িতে টাইম কিল করে পেশেন্ট, অভিভাবকরা, যে কারণে একটু অ্যাকিউট স্টেজে গিয়ে রুগীগুলি নিয়ে আসে। কোনো সময় দেখা যায় শুরুর উপর চাপ পড়ে যায়, সংকলন হতে পারে, ভেন্টিলেটারের অভাব হয়ে যায়, সিটের অভাব হয়। আমি আপনাদের সাথে এগ্রি করি। তবে কালকে একটু বার্ডেন ছিল, আমাদের রুগীর সংখ্যাটা হঠাৎ করে বেড়ে গিয়েছিল কালকে, মানে বিশেষ করে শিশু হাসপাতালে এবং আমাদের ডিএনসিসি নর্থে এটা তো বেড়ে গিয়েছিল। তাই মোটামুটি এখনকার স্টেজটা আবার ওইটা নেই, রুগী অ্যাকোমোডেট করা হয়েছে। তা আমরা আরও আইসিইউ সাপোর্টটা বৃদ্ধি করার চেষ্টা করতেছি। মন্ত্রী আরও জানান, বাড়তি রোগীর চাপ সামলাতে অস্থায়ী ক্যাম্প হাসপাতাল তৈরি করা হয়েছে, যা পরবর্তীতে ডেঙ্গু মোকাবেলায় ব্যবহার করা হবে। উই আর টেকিং প্রিপারেশন টু ফাইট এগেইনস্ট ডেঙ্গু। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। দেশে হামের প্রকোপ বাড়ছে। ময়মনসিংহে আরেক শিশুর মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন আরেক শিশুসহ মোট 24 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও 23 শিশু ভর্তি হয়েছে। আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন 82 শিশু। এদিকে চট্টগ্রামে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও 37 শিশুকে ভর্তি করা হয়েছে। নতুন এই 37 শিশু সহ বর্তমানে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি 222 জন। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে সারা দেশের মতো চট্টগ্রামেও চলছে শিশুদের হাম রুবেলা টিকা কার্যক্রম। তা চলবে 11 মে পর্যন্ত। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বন্ধ কারখানাগুলোর বিষয়ে মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের প্রধানমন্ত্রী দপ্তরে এই বৈঠক হয়। এ সময় বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জানান, সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বস্তিদায়ক করতে সরকার উদ্যোগ নিয়েছে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী জানান, পুলিশের বিদ্যমান পোশাকে বাহিনীর কেউ সন্তুষ্ট নয়। শিগগিরই নতুন পোশাকে ফিরছে এই বাহিনীর সদস্যরা। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের।
প্রায় 5.5 মাসের মাথায় আবারও বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম, ফিরছে আগের রঙে। ঐতিহ্য বজায় রাখতে থাকছে খাকি রঙের প্যান্ট। যে বিষয়গুলো ছিল ওটা প্রেসে সচিবালয় ব্রিফিংয়ে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, পুলিশের এখনকার পোশাক নিয়ে বাহিনীর কেউই সন্তুষ্ট নয়। আমরা একটা ঐতিহ্যবাহী ড্রেস যাতে দেয়া যায় তারও একটা অংশ বিবেচনা করেছি। শার্ট আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারা দেশের জন্য সেটা আমরা বহাল রেখেছি, তবে প্যান্ট পাজামা সেটা আমরা খাকি ড্রেস দিয়েছি। এটা এখনও আমরা অফিসিয়ালি ঘোষণা করিনি, তবে আমরা সিদ্ধান্ত দিয়েছি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন পুনর্গঠনের কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কুমিল্লার ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে প্রশাসন। 5ই আগস্টের পরে অনেক শীর্ষ সন্ত্রাসী এবং অনেক দাগী আসামি জেলখানা থেকে বেরিয়েছে, আমরা তখন লক্ষ্য করেছি। এটা তারা জামিনে বেরিয়েছে, এটা আদালতের বিষয়। তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অপরাধ সংগঠন করবে, এটা একটা স্বাভাবিকভাবে আমরা ধারণা করতে পারি। কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নিতে গেলে সেই ক্ষেত্রে আমাদেরকে আইনানুগভাবে যেতে হয়। সে শীর্ষ সন্ত্রাসী হোক আর যাই হোক, হত্যাকাণ্ড মানেই হত্যাকাণ্ড, সেটা আইনের আওতায় আসবে। মন্ত্রী জানান, 5 আগস্ট পরবর্তীতে জামিনে মুক্তি পেয়েছে শীর্ষ সন্ত্রাসীরা, তবে অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের জনগণের ম্যান্ডেট আছে, তা আমরা আইনানুগভাবে একেবারে যথাযথ প্রক্রিয়ায় আমরা সব কিছু ব্যবস্থাপনার চেষ্টা করছি। এক্ষেত্রে পুলিশও ব্যতিক্রম নয়। আমরা আশা করি আপনাদের সহযোগিতায় এবং দেশবাসী সকলের সহযোগিতায় আমরা একটা সার্টেন লেভেলে নিয়ে যেতে পারবো যাতে জনমনে স্বস্তি থাকে। জঙ্গিবাদ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানকেই চূড়ান্ত বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কি বলেছে সেটাই তো শুনতে হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সড়কে শৃঙ্খলা ফেরাতে দেশের সব মহাসড়ককে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সেই সাথে ঈদে 2.5 কোটি মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি। জেলা প্রশাসক সম্মেলনের আরেক অধিবেশনে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। জিয়াউল হক সবুজের রিপোর্ট। মহাসড়কে বিশৃঙ্খলা এবং দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা। সড়কে চাঁদাবাজিও নতুন কিছু নয়, অথচ এসব সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করেন লাখো মানুষ। জেলা প্রশাসক সম্মেলনে তাই ঘুরে ফিরে উঠে এলো সড়কের নিরাপত্তা জোরদারের বিষয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানালেন, ঈদ যাত্রা সামনে রেখে রাস্তা দখলমুক্ত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে। বিশৃঙ্খলা রোধে মহাসড়কগুলোকেও আনা হবে সিসি ক্যামেরার আওতায়। এবার আমরা যেটা চাচ্ছি, অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় মহাসড়কগুলিকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা, এরপর আঞ্চলিক মহাসড়কগুলি, এরপর হচ্ছে জেলা মহাসড়কগুলি। এই পর্যায়ক্রমে আমরা আনতে আপনার পদক্ষেপ নিয়েছি, পরিকল্পনা, পদক্ষেপ এবং কর্মসূচি নিয়েছি। 1.5 কোটি ছিল গতবার ঢাকা থেকে ঢাকার বাইরে যাওয়ার যাত্রী, আর এবার হচ্ছে 2.5 কোটি হয়ে যাবে, প্রায় 1 কোটি গরু মুভ করবে। অর্থাৎ চ্যালেঞ্জটা আরও বেশি, যানবাহনের চাপ আরও বেশি হবে, সেজন্য আমরা কাজ করছি। আশা করছি সব প্রতিবন্ধকতা আছে, চ্যালেঞ্জ আছে, এটা আপনারাও জানেন। সমাধান একেবারে এখনই সেরকমও না, সামর্থ্যের মধ্যে শতভাগ সমাধান, কিভাবে সফল হওয়া যায় এই চেষ্টাতে আমাদের কোনো ঘাটতি নেই। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসকদের দ্বিতীয় দিনের সম্মেলনে অংশ নেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নদী দখল ও খালের প্রবাহ বন্ধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা। খালের এই ধারাবাহিকতা, এই প্রবাহ ঠিক রেখেই আমরা যখন কাজ করতে যাব, ওর মধ্যে যদি কোনো দোকান পড়ে সেই দোকান ভেঙে ফেলবে, এর মধ্যে যদি কোনো মার্কেট কেউ গড়ে তোলে, অথবা বর্জ্য আবর্জনা যেগুলো থাকে, অথবা মাছের চাষ করার জন্য কেউ যদি ঘেরাও দিয়ে সেখানে বদ্ধ করে খালের প্রবাহটাকে বন্ধ করে দেয়, সেটা অবশ্যই ডিসি সাহেবের নেতৃত্বে যারা আমাদের ডিপার্টমেন্টাল যারা রয়েছেন তারা সেই অনুযায়ী কাজ করবেন এবং আইনগতভাবে সেগুলোকে সমাধান করে দেবেন। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, হাওরে ক্ষতিগ্রস্ত 1 লাখ পরিবারকে আগামী 3 মাস আর্থিকভাবে সহায়তা দেবে সরকার। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে সরকারের ঘোষিত লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নে মাঠ প্রশাসনের পরামর্শ নেওয়া এবং
নতুন নির্দেশনা দিতে এবারের জেলা প্রশাসক সম্মেলন বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিব। বলেন 1 কোটি কর্মসংস্থান তৈরিকে সামনে রেখে এই সরকার কাজ করছে। উন্নয়ন প্রকল্পে গতি আনার পাশাপাশি দুর্নীতি কমাতে জেলা প্রশাসকদের সম্পৃক্ত করার দাবি জানান জেলা প্রশাসকরা। রাজধানীতে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে প্রথম পর্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এবং বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রী জেলা প্রশাসকদের কাছে সরকারের বিভিন্ন পরিকল্পনার বিষয়ে নির্দেশনা দেন। দেখুন রিপোর্ট। সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দ্বিতীয় দিনের মতো শুরু হয় জেলা প্রশাসক সম্মেলন। সম্মেলনের প্রথম পর্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কাছে সারা দেশে ৩35টি প্রত্নতাত্ত্বিক স্থাপনার রক্ষণাবেক্ষণ, জেলা পর্যায়ে লাইব্রেরি ও অডিটোরিয়ামগুলোর উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন জেলা প্রশাসকরা। তারা কোথাও বলছে যে আমাদের অডিটোরিয়াম লাগবে কোনো জেলায় বলছে যে আমাদের এই জেলাটা এই বিষয়গুলোকে সংস্কার করা দরকার। পরে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা ও প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জেলা প্রশাসকদের সম্মেলনে অংশ নেন। মনপুরা ও হাওড়ে পর্যটন কর্পোরেশনের কার্যক্রম বিস্তৃত করার পরামর্শ দেন জেলা প্রশাসকরা। পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জানান, অব্যবহৃত থাকা সারা দেশে 8টি বিমানবন্দর পর্যায়ক্রমে চালু করা হবে। বগুড়া ও ঠাকুরগাঁও দিয়ে এই কার্যক্রম শুরু হচ্ছে বলেও জানান তারা। পর্যটক যারা আসবে তারা যেন নিরাপত্তাহীনতা না ভোগে, প্রথম কিন্তু এই জিনিসটা জেলা প্রশাসকের দায়িত্ব, এই জায়গাটা খেয়াল করা। 14টা বোয়িং ক্রয়ের স্বাক্ষর করেছি এবং আরও কিছু বিমান আমরা লিজ করব। সেগুলিকে নিয়ে আমরা এই বিমানবন্দরগুলি যেগুলি আছে আরও ব্যবহৃত হচ্ছে না, প্রায় 8টি-9টি বিমানবন্দর, সেগুলিকে আমরা নতুন করে রিপেয়ার করে এটাকে চালু করব আভ্যন্তরীণ রুট হিসেবে। পরে সম্মেলনে অংশ নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিব এবারের জেলা প্রশাসক সম্মেলনের মূল বিষয় তুলে ধরেন। গণতান্ত্রিক সরকারের ঘোষিত লক্ষ্য অর্জনে মাঠ প্রশাসনের কাজের নতুন ধারার কথাও বলেন প্রতিমন্ত্রী। অর্থনৈতিক কাঠামো এবং প্রাতিষ্ঠানিক জায়গা সবগুলি বিপর্যস্ত হওয়ার ফলে এই স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কের মূল লক্ষ্য হচ্ছে কিভাবে আমরা পুনরুদ্ধার করব এবং তারপরে আমরা সমৃদ্ধির দিকে যাব। সেক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে কাঠামোগত দিক থেকে যে উন্নয়ন বাজেট যেটা পাবলিক এক্সপেন্ডিচার, সেইটার আসলে যথার্থভাবে এই বাস্তবায়নটা হয় না। গুণগত মান বজায় রেখে দুর্নীতি কমিয়ে এই সব প্রকল্পগুলো বাস্তবায়ন, এইটা একটা কিভাবে তার জন্য প্রাতিষ্ঠানিক যোগ্য ব্যবস্থা তৈরি করা যায় সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা দেশ ও গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবেন, কাজ করবেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে। সংরক্ষিত নারী আসনের সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই প্রত্যাশা জানান তিনি। আর নারী সংসদ সদস্যরা জানিয়েছেন সংসদে তারা কার্যকর ভূমিকা রাখবেন। রিপোর্ট সৈকত সাদিকের। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের শপথ নেওয়া বিএনপির সংসদ সদস্যরা সোমবার দুপুরে শেরেবাংলানগর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। এতে নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে মির্জা ফখরুল বলেন, দেশ ও গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবেন বিএনপির মনোনীত নারী এমপিরা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, জাতীয় সংসদকে কার্যকরী করার ক্ষেত্রে এবং জাতীয় সংসদকে সত্যিকার অর্থেই সকল কর্মকাণ্ডকে তারা তাদের ভূমিকা রাখবেন। দীর্ঘ 17 বছর বেগম খালেদা জিয়ার সঙ্গে লড়াই সংগ্রামের মাঠে থাকা নেত্রীরা জানান, সংসদে জনগণের পক্ষে কাজ করবেন তারা। 17 বছরের সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই দিনটি পেয়েছি, যে দিনে আমরা শপথ গ্রহণ করে আজকে তাদের আমি আমার নেতা নেত্রী সমাধির মধ্যে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারছি। রাজনীতিবিদদের স্বপ্নই থাকে যে সংসদে যাব, জনগণের পক্ষে কথা বলবো, গণতন্ত্রের পক্ষে কথা বলবো। আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা যে আমাদের মাঝে নেই, এটা যে আমাদের বুকে একটা কত বড় ক্ষত। ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপির আন্দোলনে জেল জুলুমেও সোচ্চার থাকাদের মূল্যায়ন করা হয়েছে বলেও জানান অনেক এমপি।
বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল এটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার, সেই স্বপ্ন আমরা এখনও ওনার সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ করছি এবং সামনেও করে যাব। সংসদের মাধ্যমে গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখা, দেশের মানুষের জন্য কথা বলবো। পবিত্র দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করতে চাই, আপনাদের সকলের সহযোগিতা চাই। তরুণ সমাজ, নারী ও শিশু সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করার প্রত্যাশাও তাদের। এই বাংলাদেশ, দেশের মানুষ এবং দেশের সর্বস্তরের মানুষ, তাদের জন্য কাজ করে আমার উদ্দেশ্য। একজন তরুণ প্রতিনিধি হিসেবে তরুণদেরকে সামনে রেখে কাজ করতে চাই। যদি বিরোধী দল হয়ে শপথ নিতাম তাহলে এক ধরনের দায়িত্ব থাকতো, বাট আমার যেগুলো স্বতন্ত্র হওয়ার কারণে এই দায়িত্বটা আরও অনেক বেশি মনে হয়। আজকে জাতীয়তাবাদী দল আমাদের মতুয়াদের যে অধিকার ছিল না, আমাদের দুঃখ জানানোর যে একটি জায়গা ছিল না, সেই জায়গাটি আমাদের তৈরি করে দিয়েছে। রবিবার রাতে জাতীয় সংসদের শপথ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ সংসদ সদস্যকে শপথ পড়ান স্পিকার হাফিজ আহমেদ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। জামালপুরের লালডোবা গ্রামে দাফন হবে যুক্তরাষ্ট্র হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার এই পিএইচডি শিক্ষার্থীর মরদেহ সকালে দেশে পৌঁছে। লিমনের কফিন ঘিরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, যুক্তরাষ্ট্রে 2 শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনার যথাযথ তদন্ত ও বিচার চায় বাংলাদেশ। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। চোখে হাজারো স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন জামিল আহমেদ লিমন। ইচ্ছে ছিল যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশ সেবায় নিয়োজিত করবেন নিজেকে। তিনি দেশে ফিরেছেন ঠিকই, কিন্তু কফিন বন্দী হয়ে। লিমনের মরদেহ বুঝে নিতে সকালেই বিমানবন্দরের কার্গো গেটে হাজির হন তার পরিবারের সদস্যরা। ছেলের এমন পরিণতি যেন কিছুতেই মানতে পারছেন না পরিবারের সদস্যরা। বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন লিমনের বাবা। বড় ছেলে আমাকে চিন্তা করতে দেয় নাই, বড় ছেলে আমাদের সবাইরে আগলায় রাখছে সব সময়। তাদের এই অকাল প্রয়াণ আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। আমাদের এই ক্রান্তি কালীন সময়ে আমরা অনেকের কাছ থেকে ভালোবাসা, দোয়া এবং সহযোগিতা পেয়েছি। আমরা শোকাহত পরিবার, আমরা সবাই আশা করি ন্যায় বিচার ও জবাবদিহিতার মাধ্যমে জামিল ভাইয়া এবং বৃষ্টি আপুর আত্মার শান্তি পাবে। এ সময় বিমানবন্দরে লিমনের লাশ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, ঘটনার সাথে সাথেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ রেখেছে বাংলাদেশ। লিমনের পরিবারের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের কাছে নাই এবং আমরা চেষ্টা করেছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের লিমনের মরদেহ আমরা দেশে ফিরে আনতে পারি। তো আপনারা জানেন লিমনের সাথে আরও একটি মেয়ে আমাদের বাংলাদেশের সন্তান বৃষ্টি ও নিহত হয়েছে একটি হত্যাকাণ্ডে। তো খুবই রিসেন্টলি আমরা জানতে পেরেছি যে বৃষ্টির মরদেহ শনাক্ত করা গেছে এবং সেটাও আমরা যাতে আমরা খুব শীঘ্রই ফেরত আনতে পারি সেই কাজ চলছে। ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার স্থানীয় সময় রাত 8:50 লিমনের মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়। আরেক বাংলাদেশি নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রায় 10 দিন নিখোঁজ থাকার পর গত 24 এপ্রিল বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রথমে 40 লাখ, এরপর 10 লাখ রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সরকারি রাস্তা ব্যবহার করতে শাহ আলী টাওয়ারের মালিকদের কাছ থেকে এমন চাঁদা চাওয়ার অভিযোগ কাব্যকশ সুপারমার্কেটের সমিতির নেতাদের বিরুদ্ধে। আর এই টাকা না দেয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে ফায়ার ফাইটার সিস্টেম সহ ভবনটির ইমার্জেন্সি সিঁড়ি নির্মাণের কাজ। মার্কেট কমিটির নেতারা অস্বীকার করছেন এসব অভিযোগ। রিপোর্ট ফজলে রাব্বির।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক সরকারি নিয়ন্ত্রণ সংস্থাটির ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী বহুতল ভবন অর্থাৎ 10 তলা বিল্ডিং নির্মাণ করতে হলে ফায়ার ফাইটার সিস্টেম বা অগ্নি নিরাপত্তামূলক ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। তবে রাজধানীর কারণ বাজার এলাকায় 2002 সালে রাজুকের এই নিয়ম না মেনে নির্মিত হয় বহুতল বাণিজ্যিক ভবন শাহ আলী টাওয়ার। পরে 2019 সালে ভবনটি পরিদর্শন করে রাজুক কর্তৃপক্ষ, নির্দেশ দেয় দ্রুত সময়ের মধ্যে অগ্নি নির্বাপন ব্যবস্থা নির্মাণের। সেই নির্দেশনা অনুযায়ী ভবন মালিকরা জরুরি ভিত্তিতে ফায়ার ফাইটিং সিস্টেম সহ বিকল্প সিঁড়ি নির্মাণের কাজ শুরু করে। তবে বিপত্তি বাধে চলতি বছরের জানুয়ারি মাসে। কাজে বাধা দেয় বহুতল ওই ভবনটির পাশের কাব্যকশ সুপার মার্কেট কমিটির নেতারা। বন্ধ করে দেয় সিঁড়ি থেকে রাস্তায় নামা শেষ অংশের কাজ। বলা হয় রাস্তা ব্যবহার করলে দিতে হবে চাঁদা। 2019 সালে আপনার রাজুক আমাদের বিল্ডিং পরিদর্শন করে তারা জরুরি ভিত্তিতে এখানে ফায়ার ফাইটিং এর ব্যবস্থা করার জন্য আমাদের তাগাদা দেয়। তো সেই অনুযায়ী আমরা এইটা ফায়ার ফাইটিং করার ব্যবস্থা স্থাপনের জন্য আমরা উদ্যোগ নেই এবং উদ্যোগ নেওয়ার পরে আমরা এটা ইমার্জেন্সি সিঁড়ি 16 তলা থেকে নিচতলা পর্যন্ত আমরা নির্মাণ করি। তো নির্মাণ করার পরে আমরা যখন নিচের থেকে সিঁড়ি আমাদের ওয়াল ভেঙে পশ্চিম দিকে রাজুকের রাস্তার মধ্যে রাস্তা করার পরে পাশে যে কাব্যকোষ মার্কেট তারা বাধা দেয় যে না, এই দিক দিয়ে আমরা কোনো রাস্তা দিব না। তারা তাদের চাঁদার দাবি করতেছে এবং এর কারণে আমরা আমাদের এই ফায়ার ফাইটিং এর যে সিঁড়িটা আমরা এই রাস্তাটা আমরা নির্মাণ করতে পারতেছি না। ওরা প্রত্যক্ষ পরোক্ষভাবে মোটা অঙ্কের ওরা টাকা দাবি করছে। আমাদের পক্ষ থেকে উদ্যোগ নিচ্ছে আমাদের শাহ আলী টাওয়ার মালিক সমিতির পক্ষ থেকে, ওনারা প্রত্যক্ষ পরোক্ষভাবে বেশ কিছু পয়সা ওনারা টাকা দাবি করতেছে। এটা দিলেই এটা টাকার পরিমাণ প্রায় 40 লাখ টাকা। যদিও এসব অভিযোগ স্বীকার করছেন না কাব্যকশ সুপার মার্কেট কমিটির নেতারা। এটা সঠিক না, এটা ভিত্তিহীন, এটা মিথ্যা কথা। রাজুক থেকে যদি কোনো পারমিশন নিয়ে আসে, ঠিক আছে, এবং ওনারা যদি কোনো পারমিশন দেখাতে পারে যে ফায়ার এক্সিটের জন্য ওনারা এখান দিয়ে সিঁড়ি করছে অথবা ওনারা রাস্তা দেখাইছে, সেটা রাজুক অনুমোদন দিছে এবং সিটি কর্পোরেশন অনুমোদন দিছে, তাহলে আমাদের আপত্তি থাকবে না। আমাদের আপত্তির জায়গাটা হচ্ছে ওনারা রাজুকের নিয়ম বহির্ভূতভাবে ওনারা পার্কিং ভেঙে এখানে মার্কেট নির্মাণ করছে, ঠিক আছে, যেটা ওনারা আইন অমান্য করছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, যেই কারণে আমরা বলছি আপনারা আপনাদের কাজটা বন্ধ রাখেন। ভুক্তভোগী শাহ আলী টাওয়ারের ভাড়াটিয়া ও মালিক সমিতির নেতাদের চাওয়া প্রশাসনের হস্তক্ষেপে দ্রুতই এই সমস্যার সমাধান হোক। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ভারতে বিধানসভা নির্বাচনে ভোট গণনায় পরিবর্তনের আভাস মিলছে পশ্চিমবঙ্গ আর তামিলনাড়ুতে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জয়ের পথে ভারতীয় জনতা পার্টি বিজেপি। 293 আসনে ভোট গণনায় প্রায় 200 আসনে বিজেপি আর 90টির বেশি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে। নির্বাচনী ষড়যন্ত্র বানচাল করতে গণনা আর ফলাফল চূড়ান্ত শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে থাকতে বলেছেন মমতা। গণনা চলছে আসাম, তামিলনাড়ু, কেরালা আর পুদুচেরি নির্বাচনের। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। গুরুতর আশঙ্কাই যেন সত্য হবার পথে। পশ্চিমবঙ্গে বিজেপির গেরুয়া ঝড়ে উপড়ে যাওয়ার অবস্থায় তৃণমূল কংগ্রেসের জোড়া ঘাসফুল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটিতে বেশিরভাগ আসনে জয়ের পথে বিতর্কিত বক্তব্যে আলোচিত শুভেন্দু অধিকারীর ভারতীয় জনতা পার্টি বিজেপি। এতে হিন্দু ভোট সুসংহত হয়েছে বলে দাবি করেছেন রাজ্যের প্রধান বিরোধী দলীয় নেতা শুভেন্দু। मेरा जो इंटरनल कैलकुलेशन था 1100 वोट में लीड होना था, उसमें मैं 3 गुना लीड में चल रहा हूँ। স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হয় কলকাতা সহ 23টি জেলার 77টি কেন্দ্রে ভোট গণনা। 294 আসনে ভোট হলেও অনিয়মের অভিযোগে দক্ষিণ 24 পরগনার ফালতা আসনের ভোট স্থগিত হয়। এতে সরকার গঠনের জন্য ন্যূনতম আসনে জয়ের ম্যাজিক্যাল সংখ্যাও কমে দাঁড়ায় 147-এ। ফালতা আসনে আবার ভোট হবে আগামী 21 মে।
ভোট গণনার শুরু থেকে বাতাস উল্টো দিকে বইতে শুরু করলে সামাজিক মাধ্যমে জরুরি ভিডিও বার্তা দেন মমতা। দাবি করেন ভোটের ফলাফলে কারসাজির ষড়যন্ত্রে নেমেছে বিজেপি, তাই গণনা শেষ না হওয়া পর্যন্ত দলীয় এজেন্ট আর নেতাকর্মীদের কেন্দ্রে থাকার জোরালো আহ্বান জানান তিনি। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে, এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কালীতলা, কামারহাটি মোড়, জামুরিয়া, চুরুলিয়া গ্রামসহ একাধিক এলাকায় তৃণমূল কংগ্রেস কার্যালয় ভাঙচুর আর আগুন দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ব্যারাকপুরে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে গণনা চলাকালে তৃণমূল প্রার্থীদের মারধরের অভিযোগও উঠেছে বিজেপির বিরুদ্ধে। ভোট গণনার দৌড়ে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়ার খবরে মমতার কালীঘাটের বাড়ি অভিমুখে মিছিল নিয়ে যাত্রা করে বিজেপি সমর্থকরা। উস্কানিমূলক স্লোগানে উত্তেজক পরিস্থিতিতে মমতার বাড়ির বাইরে নামানো হয় কেন্দ্রীয় বাহিনীর অতিরিক্ত সদস্য। রাজ্যের সচিবালয় নবান্ন ঘিরেও নিরাপত্তা বলয় জোরদার করে কেন্দ্রীয় পুলিশ বাহিনী। বিশৃঙ্খল পরিস্থিতির অতীত তুলে ধরে নির্বাচনের পরেও পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত আর বিচারপতি জয়মাল্য বাগচির প্যানেল জানিয়েছেন, আদালত দ্বারা নয়, রাজ্যকে রাজনৈতিক কার্যনির্বাহীদের মাধ্যমে চলতে দেওয়া উচিত। গত 23 এপ্রিল প্রথম দফায় পশ্চিমবঙ্গের 16টি জেলার 252টি আসনে ভোট গ্রহণ হয়। দ্বিতীয় দফায় 29 এপ্রিল ভোট নেওয়া হয় কলকাতা সহ 7টি জেলার 142টি আসনে। এদিকে রাজনীতির মাঠে প্রথম পরীক্ষায় চমক দেখিয়েছেন জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়। তামিলনাড়ুতে শতাধিক আসনে জয়ের পথে তার দল টিভিকে। আসামে 126 আসনের মধ্যে 82 আসনে জয়ের পথে বিজেপি। পুদুচেরিতে 30 আসনের মধ্যে 26 আসন নিয়ে জয়ের পথে মুখ্যমন্ত্রী এন রাঙ্গাস্বামীর এনআরসি জোট। আর কেরালাতে 140টির মধ্যে 89 আসন নিয়ে জয়ের পথে ইউডিএফ জোট। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হয়েছে। আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক রিটটি করেন এবং অ্যাডভোকেট সুবীর নন্দী দাস তা আদালতে উপস্থাপন করেন। রিটে চুক্তিটিকে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম ও জাতীয় স্বার্থ পরিপন্থী বলা হয়েছে। এতে অভিযোগ করা হয় চুক্তিটি দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ সুরক্ষায় ব্যর্থ হয়েছে। এতে সংবিধানের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। রিটে পররাষ্ট্র, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে। চুক্তিতে বাংলাদেশের ওপর অসম শুল্ক কাঠামো, নীতি নির্ধারণী স্বাধীনতা খর্ব এবং দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশের সম্ভাব্য ক্ষতির বিষয়টিও তুলে ধরা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলের সার্বিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। এই সরকারের সময় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত, আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি বিদেশি চুক্তির বৈধতাও রিটে চ্যালেঞ্জ করা হয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন। রিটে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য একটি কমিশন গঠনের আর্জি জানানো হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। হাইকোর্টের কোনো একটি বেঞ্চে এই রিটের শুনানির জন্য তারিখ পড়বে। একটি কমিশন গঠন করা দরকার, আন্ডার দি কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট গঠন করে ইউনূস সাহেবের যত অপকর্ম আছে সবগুলি তদন্ত হওয়া দরকার। ওর মধ্যে উনি কি প্রধানমন্ত্রীর কাজ করতে পারতেন কিনা, 106তে শুধু শপথ নেওয়ার পারমিশন দিয়েছিল অ্যাপেলেট ডিভিশন, কিন্তু উনি কিভাবে সরকার প্রধান হলেন, উনি যেসব কাজ করেছেন উনি আর ওনার সরকারের লোকজন, এই সব তদন্ত হওয়া দরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার সংখ্যা বাড়লেও ন্যায় বিচার বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, আইন অনুযায়ী অপরাধের বিচার করা হবে। আইনমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে এসব কথা বলেন আসাদুজ্জামান। ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন, তবে এরই মধ্যে কিছু বিষয়কে সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এসব সমাধানে কাজ চলছে বলে জানান মন্ত্রী। এক প্রশ্নের জবাবে জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি
প্রধান বিচারপতির প্রশাসনিক সিদ্ধান্ত। প্রধান বিচারপতি বিষয়টি পুনর্বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন। বিচারপতিদের বয়স ৬৭ থেকে কমিয়ে ৬৫ বছর করার বিষয়টি নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনার পর তা বিল আকারে আনা যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন। কারাগারে আটক সাংবাদিকদের প্রত্যেকের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার অভিযোগ এনেছে তারা বিভিন্ন অপরাধে জড়িত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সত্যজিৎ রায় চলচ্চিত্র উৎসব উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, মূলত ফ্যাসিবাদ আমলে যে গণতান্ত্রিক সংগ্রামের উপর অত্যাচার নির্যাতন হয়েছে তাকে সহযোগিতা করার অভিযোগ কোনো সাংবাদিকের বিরুদ্ধে রয়েছে। আবার অনেক সাংবাদিক স্বাধীনভাবে সাংবাদিকতা করার চেষ্টা করেছেন, তাই তাদের কারাগারে থাকার সাথে এই সরকারের কোনো সম্পর্ক নেই। এই কারণে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে সাংবাদিকদের জন্য যেটা ন্যায্য সেটা গ্রহণ করা হবে বলেও জানান জহিরুদ্দিন স্বপন। পরে তথ্যমন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। ফ্যাসিবাদী আমলে যে গণতান্ত্রিক সংগ্রামের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে তাকে সহযোগিতা করার অভিযোগও কোনো সাংবাদিকের বিরুদ্ধে আছে। আবার অনেক সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে চেষ্টা করেছেন। তবে কাজের সঙ্গে যেহেতু আমাদের এই সরকারের কোনো সম্পর্ক নাই, সেই কারণে আমি আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে সাংবাদিকদের জন্য যেটা ন্যায্য সেটার ব্যবস্থা আমরা গ্রহণ করব। ছাত্রদলের কমিটি ঘোষণা কেন্দ্র করে রাঙ্গামাটিতে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 10 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করেছে প্রশাসন। কেন্দ্রীয় কমিটির ঘোষিত রাঙ্গামাটি জেলা কমিটি বাতিলের দাবিতে দুপুর থেকে বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান নেয় পদবঞ্চিতরা। অন্যদিকে পৌরসভা প্রাঙ্গণ থেকে নবনির্বাচিত কমিটির অনুসারীরা আনন্দ মিছিল করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে নবনির্বাচিত কমিটির সমর্থকরা পদবঞ্চিত কর্মীদের হটিয়ে বিএনপি কার্যালয় দখলে নেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে লাঠিচার্জ করে পুলিশ, সেনাবাহিনী। ঘটনার পর থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে বিএনপি অফিসের আশেপাশের এলাকায়। মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী। শহরের পৌরসভা এলাকা থেকে বনরূপা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির সার্ভিস সেল ইনচার্জ সম্মেলন হয়েছে। সেই সাথে বিমা দাবির চেকও হস্তান্তর করা হয়েছে। আইডিইবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী। কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নন্দন ভট্টাচার্য, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির, সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, মোহাম্মদ নওশের আলী নাইম, মোহাম্মদ ফিরোজ ইফতেখার, মোহাম্মদ আবু তাহের, সিএফও SM আরাফিন কাদের ও ইমাম উদ্দিন আহমেদ প্রিন্স, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামাল হোসেন মহসেন, মোহাম্মদ খলিলুর রহমান শিকদার ও মোহাম্মদ এনামুল হক সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজ মুক্ত করতে শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প এই কাজে কেউ বাধা দিলে কঠোরভাবে মোকাবেলার হুমকি দেন। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। বলেছে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন এবং এই জন্য ওয়াশিংটনকে ভয়াবহ পরিণতি ভুগতে হবে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ট্রাম্পের নতুন এই পদক্ষেপ কি দর কষাকষির নতুন কৌশল? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। প্রজেক্ট ফ্রিডম হরমুজ প্রণালীতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন এক অভিযান। লক্ষ্য, নৌপথটিতে আটকে থাকা হাজার হাজার জাহাজ মুক্ত করে তাদের নিজ দেশে ফিরে যেতে সহায়তা করা। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, যুদ্ধে হরমুজ প্রণালীতে অনেক দেশের জাহাজ আটকা পড়েছে যাদের যুদ্ধের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, আর সেসব দেশ বা কোম্পানির জাহাজ মুক্ত করাই এবারের মিশন। নতুন এই অভিযানে অংশ নেবে 15,000 মার্কিন সেনা ও 100টি যুদ্ধবিমান। আর এই অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করলে কঠোর পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানও আমেরিকার এই অভিযানকে ভালোভাবে নেয়নি। রবিবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের পদক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করার হুমকি দেন তিনি।
ইরানের এই নেতার মতে ট্রাম্পের বিভ্রান্তিকর পোস্ট দিয়ে হরমুজ প্রণালী বা পারস্য উপসাগর পরিচালিত হবে না। এই অঞ্চল বাগাড়ম্বর করার জায়গা নয়। হরমুজ প্রণালীতে বর্তমানে বিভিন্ন দেশের 2000-এর বেশি জাহাজ আটকা পড়ে আছে। এসব জাহাজে আটকে আছে 20,000-এর বেশি নাগরিক বা ক্রু। জাতিসংঘের আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিশেষায়িত সংস্থা IMO বলছে, আটকা পড়া জাহাজের মধ্যে তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কার, বাল্ক ক্যারিয়ার, পণ্যবাহী বা কার্গো জাহাজ এবং পর্যটকবাহী ক্রুজ লাইনার রয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাহাজ মুক্ত করার অভিযান, অন্যদিকে যুদ্ধ বন্ধে নানাভাবে চাপ সৃষ্টি করা। সবশেষ ইরানের দেয়া 14 দফা প্রস্তাবের জবাব দিয়েছে ওয়াশিংটন। তেহরান তা পর্যালোচনা করছে। তবে এরপরও প্রশ্ন এসেছে, ইরানকে একটি সমঝোতায় আসতে বাধ্য করতে জাহাজ অবমুক্ত করার এই নয়া কৌশল হাতে নিয়েছেন কি মার্কিন প্রেসিডেন্ট? তবে ইরানের শক্ত অবস্থানে তা খুব বেশি কার্যকর হবে না বলে মত বিশ্লেষকদের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে একটি বড় অংশের তরুণ শ্রেণী। সেরা অর্থনীতি গড়া নিয়ে ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতি এটির বড় কারণ। 2025 সালে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আস্থা ছিল 48% তরুণের, সেখানে বর্তমানে তা নেমে এসেছে 25 থেকে 33%। যুদ্ধের প্রেক্ষাপটেও ডোনাল্ড ট্রাম্পের প্রতি মানুষের আস্থা ও সমর্থন অনেকাংশে কমে এসেছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। হামে একদিনের সর্বোচ্চ মৃত্যু, 24 ঘন্টায় মারা গেছে 17 শিশু। রোগীর চাপ সামলাতে ক্যাম্প হাসপাতাল বাড়ানো হচ্ছে আইসিইউ। আগের পোশাকে ফিরছে পুলিশ, খাকি থাকছে প্যান্টের রং, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা স্বস্তিদায়ক করতে উদ্যোগ নিচ্ছে সরকার। সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে সড়ক মহাসড়ক। ঈদ যাত্রা নির্বিঘ্ন করার প্রস্তুতি, নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকতায় আনতে কাজ করবেন আশা মির্জা ফখরুলের। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 200 আসন নিয়ে জয়ের পথে বিজেপি, 90টি আসনে এগিয়ে তৃণমূল, কারসাজির অভিযোগ মমতার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সবশেষ অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। ধন্যবাদ।